meeting was only with them, no? Their organization. They were together, they came. All the groups. So, I appealed them. We requested them after accepting all this. Please join your march. They will tell you, please ask them. Because they will meet, they said they have the GB meeting. They will discuss it in the GB meeting. Then they will give you the details. And they will decide. Type TV, red and yellow. Hey, একটা সেম দিন আজকে যে বৈঠকের জন্য যাওয়ার কথা ছিল প্রথম থেকেই আমরা বলেছিলাম যে দ্বিপাক্ষিক একটা মিনিটস নিয়ে একটা আলোচনা হবে। আমরা গিয়েছিলাম সেখানে, আজকে দীর্ঘক্ষণ একটা আলোচনা হয় এবং সত্যি কথা বলতে কিছু অংশে আমাদের যে বিশাল আন্দোলন, আমাদের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তার পেছনে মানুষের সমর্থন, সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পেরেছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রাথমিকভাবে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার একটা আশ্বাস তিনি দিয়েছেন। এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে যে দাবিগুলো আমরা রেখেছিলাম, ডিএমই এবং ডিএইচএস, তাদেরও একটা সরিয়ে দেওয়ার একটা আশ্বাস আমরা পেয়েছি। কিন্তু এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাট এবং দুর্নীতি হোক এবং এই থ্রেট হোক, সিন্ডিকেট হোক, তার যাদের একটা প্রশ্রয় হয়েছে সেই প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেননি। এছাড়াও আমাদের সেফটি সিকিউরিটি বিষয়ে তিনি কেবল একটা টাস্ক ফোর্স গঠন করবেন এরকম একটা কথা বলেছেন। কিন্তু আমরা স্পষ্টতই জানিয়েছি যে কেবলমাত্র একটা টাস্ক ফোর্স গঠন করে এই সমস্যার সমাধান নয়। কেননা সেফটি সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে আমরা যে জিনিস বলেছিলাম যে শুধুমাত্র বাইরের জিনিস নয়, বাইরের থেকে সিকিউরিটি নয়, যে ইন্টারনাল থ্রেট, এই যে সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ, গুন্ডা চক্র, দুষ্ট চক্র, তাদেরকে একটাভাবে উপরে না ফেলতে পারলে তার জন্য প্রয়োজন একটাভাবে গণতান্ত্রিক পরিষদ তৈরি করা। সেই বিষয়ে একটা আলোচনা পথ ওপেন হয়েছে, কিন্তু সেই নিয়ে কোনো কথা কিন্তু খুব বেশি দূর এগোয়নি। আমরা ফার্দার ডিসকাশনে পরে বুঝতে পারি এরকম একটা কথা হয়েছে। আমরা পথ খোলা রেখে এসেছি, আমরা পথ বন্ধ করতে চাইনি। আমরা যেহেতু সদিচ্ছার একটা ব্যাপার চলছে, আমরা পথ খোলা রেখেছি। এবং একথাও মনে করিয়ে দিতে চাই যে যেটুকু আংশিক দাবি আমরা পূরণ করে আনতে পেরেছি, সেটা আজকে এই আন্দোলনের একটা বড় জয়। কিন্তু একথা মনে রাখতে হবে যে এইটুকুর জন্য আমাদের 38 দিন ধরে পথে থাকতে হয়েছে। আজকে আমরা স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে যে গিয়েছিলাম, সেটাও আমরা সম্পূর্ণ করতে পারিনি। আজকে এই অবস্থায় গিয়ে আমরা ধর্ণা মঞ্চে ফিরে যাচ্ছি, বিক্ষোভ মঞ্চে ফিরে যাচ্ছি। সেখানে গিয়ে সমস্ত কলেজের যে জুনিয়র ডাক্তার, যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তার এবং যারা সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছেন, তাদের সাথে একটা আলোচনা করে তারপর আমরা, এবং অবশ্যই আমাদের নজর থাকবে আগামীকালে সুপ্রিম কোর্টের শুনানির ওপর। এবং অবশ্যই যে কিছু আলোচনা হয়েছে, সেই আলোচনা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে, সেই বাস্তবায়নের ওপরেও আমাদের নজর থাকবে যে কতক্ষণে, কতদিনে এই বিষয়টির একটা বাস্তবায়ন হয়, সেদিকেও আমরা তাকিয়ে রয়েছি। বলো, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে বৈঠক ছিল, নানান টালবাহানার পর এই বৈঠক সম্পন্ন হয়। আমরা এই বৈঠকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের রিপ্রেজেন্টেটিভ ছিলাম। এই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আমাদের কাছে রাখেন। 5 দফা দাবি নিয়ে আমরা ডিটেলস, আমাদের যে দাবি, কেন আমরা এই দাবি করছি, সেই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমাদের দাবি কেন ন্যায়সঙ্গত, সেই জায়গাগুলো আমরা পরিষ্কারভাবে রাখার পর তিনি মনে করেন ডিএমই, ডিএসএইচ এবং সিপি স্যারকে তিনি ট্রান্সফার করবেন।
আমরা মনে করি তিনি যে এই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন, মিনিটসের মাধ্যমে যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা হয়তো বলতে পারি আলোচনা কিছুটা সদার্থক। তারপরেও বলতে চাই যেটা সেটা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের যে জায়গা ছিল, যে তাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, ট্রান্সফারের জায়গা করতে হবে, এবং ডিসি সেন্ট্রালের যে পয়েন্ট ছিল আমাদের সেই জায়গাটাতে এখনও কোনো ফলপ্রসূ সম্পন্ন আলোচনা আমরা পাইনি, ফলপ্রসূ আশা আমরা পাইনি। রিগার্ডিং সেফটি সিকিউরিটি এবং বিভিন্ন কলেজে আরডি এবং স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করার যে প্রসঙ্গ, এই প্রসঙ্গ নিয়েও আমরা আলোচনা করি। উনি একটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের কথা বলেন চিফ সেক্রেটারিকে হেড করে। আমরা তাদের ডিসএগ্রি করলেও আমরা বলেছি এই নিয়ে আমরা আলোচনায় বসতে রাজি, যদি আমাদের সেফটি সিকিউরিটি মেজার সম্পর্কে যাবতীয় যা পদক্ষেপ, সেই পদক্ষেপ নিয়ে আমরা ডিটেলস ডিসকাশনে রাজি আছি। এই অবধি আজকের আলোচনা হয়েছে, বাকি ধর্ণা মঞ্চ থেকে আমরা ডিটেলস ডিসকাশন আমরা করব। হ্যাঁ, কিন্তু এই পাশাপাশি এই কথাটা বলে রাখতে চাই, আমাদের আন্দোলন স্বাস্থ্য ভবনের সামনে যেরকম আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং আমরা যে কর্মবিরতিতে আছি, আমরা আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা, নার্সিং, মেডিকেল পড়ুরা যারা এই আন্দোলনের সাথে সরাসরিভাবে যুক্ত, তাদের সাথে সম্পূর্ণরূপে আলোচনা করার পর আন্দোলনের এবং আমাদের কর্মবিরতির গতি প্রকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেব। এটাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমই কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। 3 নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল 4 নম্বর, 3টের মধ্যে 2টো করলাম। আর 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনবো এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে। 4টের পর আমরা টাইম দিয়েছি। সেক্ষেত্রে নতুন সিপি এবং আরো কিছু পুলিশের রদবদল হবে, সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার 4 o'clock। এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেয়া হয়েছে। আমরা এটাও বলেছি, দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন, তাদের দিকটাও আমাদের দেখা উচিত। যাই হোক, সব কথা তো আর মিনিটসে লেখা যায় না, কিন্তু ওরা চেয়েছে বলেই বিনীত ওদের কথাটা মেনে নিয়ে আমাদের রেসপন্স করেছেন, জানিয়েছেন। তাই তিনি হয়তো সিপি থাকবেন না যতক্ষণ পর্যন্ত নোটিফিকেশনটা না হচ্ছে, নতুন সিপি আসবেন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। অর্থাৎ 4টে পয়েন্টের মধ্যে 3টে পয়েন্ট আমরা কিন্তু মেনে নিয়েছি। চতুর্থত আমরা নিজেদের থেকেই, যেহেতু ওই দিন সিপি পৌঁছাবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে। আমরা তোমাদের এখানে বন্যা হবে বলে তুমি আর একটা রাজ্যকে তো ভাসাতে পারো না। আমাদের না জানিয়ে সকালে প্রায় 80-90 হাজার কিউসেক ওয়াটার ছেড়ে দিয়েছে, ফলে একেতে 3-4 দিন কন্টিনিউয়াস বৃষ্টি। এমনিতেই গঙ্গাগুলো, আমাদের নদীগুলো ওভারফ্লো, ড্যামগুলো ওভারফ্লো ছিল, তার মধ্যে এই জলে আস্তে আস্তে কাল সকালে বিকেলে পৌঁছবে। আমি সবাইকে বলবো সতর্কতা অবলম্বন করে দূরে দূরে রিলিফ সেন্টারে প্লিজ দয়া করে যান। এবং আপনাদের থ্রুতে বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে ডিএম, এসপি, অ্যাডিশনাল ডিএম, অ্যাডিশনাল এসপি, এসডিও যারাই আছেন সবাইকে বলবো যে ইমিডিয়েট
দেখে নাও, কারণ কালকে কিন্তু অনেক জল ঢুকবে। এই জলের ওপর যদি আবার জল আসে, আমার এমনিতেই চিন্তা আছে 35 জনকে কি করে উদ্ধার করব আমরা। আর এখন রাত হয়ে গেছে, জলের কারেন্ট এতটাই, কেউ যে উদ্ধার করতে যাবে তার উপায় নেই, কারণ যে উদ্ধার করতে যাবে সে বোটও তলিয়ে চলে যাবে, এমন অবস্থা। তো ওখানে আমরা এনডিআরএফ টিম পাঠাচ্ছি সকালে, এবং এসডিআরএফ টিমটাও আমরা পাঠাচ্ছি সাউথ 24 পরগনায়। সুতরাং আমরা প্রত্যেকে অ্যালার্ট আছি। বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথেও আমার কথা হয়েছে। সিএস নিজে মনিটরিং করছেন 24x7, এবং তিনি নিজেও ডিএমদের সাথে বারবার করে আজকে 2-3 বার ভার্চুয়াল করেছেন। উনি অলরেডি আমাদের 24x7 মনিটরিং চলছে, টাইম টু টাইম কি অবস্থা। এবং মানুষকে আবার আবেদন করছি, প্লিজ দয়া করে জল আর আগুন এই দুটো জিনিস নিয়ে আমাদের মনে রাখতে হবে, যে কোনো মুহূর্তে জল ঢুকে যেতে পারে। দোতলা বাড়ি হলেও যদি একতলা ভেসে যায়, তাহলে দোতলা ভাসতে কতক্ষণ নেবে? কাজে জীবনের ঝুঁকি দয়া করে কেউ নেবেন না, সতর্ক থাকুন, কিন্তু জীবন বাঁচান। একটা প্রাণের দাম অনেক বেশি, এটা আপনাদের মাধ্যমে অনুরোধ করব। যদিও আপনারা জুনিয়র ডক্টরদের স্ট্রাইক নিয়ে বেশি ব্যস্ত, কিন্তু তার মধ্যে আমার এই আবেদনটুকু যদি গ্রাম বাংলায় মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, বিশেষ করে জেলার মানুষের কাছে। কারণ কলকাতায় যদি এই অবস্থা হয় গঙ্গার, তাও তো হাই টাইড আজকে ছিল না, আমি দেখছি এখন জোয়ার আছে, জলের স্রোতের টান খুব বেশি আছে। এই জন্যই বুঝতে পারছি না, ইভেনিং আমরাও হয়তো যে কোনো সময় ডুবে যেতে পারি। জলের যে স্রোত আছে, তারপরে যদি আবার জল ছাড়ে, নিজেদের ঠিক রাখার জন্য অন্য স্টেটের উপরে ছেড়ে দিলাম, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি আমার প্রতিবাদ জানিয়েছি। হ্যাঁ, বলেছি আমি যে আপনারা প্লিজ কর্মবিরতি তুলুন। এত কিছু আলোচনা, আপনাদের 4টের মধ্যে 3টে ডিমান্ডই মেনে নিয়েছি। তাছাড়াও সিসিটিভি, লাইট, রেস্টরুম, ওয়াশরুম, এগুলো করে দেওয়ার ব্যাপারেও 100 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং এছাড়াও সিকিউরিটি অডিটিং এর ব্যাপারেও আমরা দেখছি, সবার যাতে নিরাপত্তা থাকে, আমাদের যতদূর সম্ভব আমরা করব। আপনাদেরও বলবো লক্ষ্য রাখতে, কারণ দায়বদ্ধতা কিন্তু বোথ সাইডেরই থাকে। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষের কষ্ট হচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, অনেক পেশেন্ট আটকে আছে। সুতরাং মানুষ মনে করে আপনারাই তাদের ভগবান। সুতরাং আপনাদের আমি কাজে ফিরতে অনুরোধ করব। সমস্যা থাকলে সমাধান করতে হয়, আলোচনার পথ সবসময় খোলা থাকে। আজকে 3 দিন অপেক্ষা করার পর, আজকে 4 দিন 5 দিন, 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করার পর আজকে প্রায় সব প্রসেস শেষ করতে 5.5-6 ঘন্টা টাইম লেগেছে। আমাদের দিক থেকে যা যা করার ছিল আমরা চেষ্টা করেছি, বাংলার মানুষ যাতে ভুল না বোঝেন, বাংলার মানুষের দিকে তাকিয়ে। এবং এটা নিয়ে আবার যেন কেউ অপপ্রচার দয়া করে করবেন না। বাংলায় দুর্গাপুজো আসছে, এটা আমার আবেদন আপনাদের কাছে। এটা আমাদের মিটিং এ আলোচনা হয়নি, আমি করিনি, এটা আমার পক্ষ থেকে বন্যাটা এবং ফ্লাডের ব্যাপারটা আমি বলেছি। এই পরিস্থিতি, সুতরাং ম্যালেরিয়া বাড়বে, ডেঙ্গু বাড়বে, জলজনিত রোগগুলো বাড়বে, আপনাদের খুব প্রয়োজন আছে। আপনারা হাসপাতালে ফিরে যান। আমি এটুকু বলতে পারি, কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। দেখুন, আজকে মুখ্যমন্ত্রী চাপে পড়ে, এবং এই চাপ শুধুমাত্র যে আন্দোলন চলছিল ডাক্তারবাবুদের সেই চাপ তো নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে, ছোট শহরে, মফস্বল শহরে, কলকাতার বুকে একের পর এক আন্দোলন হচ্ছিল ন্যায় চেয়ে। এই আন্দোলন বাংলার 10 কোটি মানুষের আন্দোলন ছিল। এই আন্দোলনে ভয় পেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কতগুলো স্টেপ নিয়েছেন। যদিও না, যেমন বলে যে না আচালে বিশ্বাস নেই, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যতক্ষণ না ইমপ্লিমেন্ট করছে ততক্ষণ আমরা বিশ্বাস করছি না। কিন্তু কতগুলো প্রশ্ন থেকে যাচ্ছে যে বিনীত গোয়েল এই টালা থানার ওসি অ্যারেস্ট হওয়ার পর পরিষ্কার বোঝা গেছে যে পুলিশ প্রশাসনের রোল ছিল তথ্য প্রমাণ লোপাট করাতে।
তো এই তথ্য প্রমাণ লোপাট করাতে তো কাউকে সরিয়ে দিলে হয় না, তার তো শাস্তি হতে হবে, তাকে শাস্তি দিতে হবে। একসময় বিনীত গোয়েল সাহেব নিজে সিবিআইয়ের উপর ভরসা রেখে বলেছিলেন যে সিবিআই তো তদন্ত করছে, আমাদের মধ্যে থেকে কেউ তথ্য প্রমাণ লোপাট করেছে কিনা, যদি সিবিআই সেরকম প্রমাণ পায় ব্যবস্থা নেবে। তা আজকে বিনীত গোয়েলকে শুধু উনি সরিয়ে দিলেন বাঁচানোর জন্য, এইভাবে বিনীত গোয়েলকে উনি বাঁচাতে পারবেন না। বিনীত গোয়েলকে জেলে যেতে হবে যদি তার ইনভলভমেন্ট পাওয়া যায়, এবং আমার বিশ্বাস পাওয়া যাবে। তার সাথে সাথে এই যে বিভিন্ন স্বাস্থ্য অধিকর্তাদেরকে সরালেন, বাংলার মানুষের আন্দোলনের জন্য সরালেন, বাংলার মানুষের কাছে বাঙালির কাছে মাননীয় মুখ্যমন্ত্রী হেরে গেলেন। কিন্তু তার সাথে সাথে আমরা জানি যে এটা একটা ঘুণ ধরা ব্যবস্থা, এবং সেই ব্যবস্থাটা তৈরি করেছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য আমাদের দাবি এখনো পুরো পূর্ণ হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই। তিনিও নিজে বলেছিলেন যে আমি পদত্যাগ করে দেবো যদি জনগণ চায়। আমার মনে হয় জনগণ সেটাই চাইছে, বিজেপির মনে হচ্ছে সেটাই চাইছে জনগণ। তাই ভারতীয় জনতা পার্টির আন্দোলন আগামী দিনে চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী এদেরকে ওই বলির বকরা করে বেঁচে যাবেন, স্কেপগোট করে বাইপাস করে চলে যাবেন, বেঁচে যাবেন, এটা হতে পারে না। এই 4-5 জন যারা বলির বকরা হচ্ছে তারা নিজেরা সানন্দে বলির বকরা হন, বাংলার মানুষ আর বলির বকরা হতে রাজি নয়।